হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ভালোবাসার উল্টো পিঠে সিজন 2 পার্ট 2, লেখা আতিয়া মিম। ম্যাডাম, আপনি কি কারোর সাথে দেখা করতে এসেছেন? সেই কখন থেকে দাঁড়িয়ে আছেন দেখছি। দারোয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করে, এই অফিসের এমডি কি অফিসে আছেন? হ্যাঁ ম্যাডাম, স্যার কিছুক্ষণ আগেই আসছেন। আপনি ভিতরে যান, রিসিপশনে বললেই ওরা বলে স্যারের সাথে দেখা করার ব্যবস্থা করে দিবে। আতিয়া ধীর পায়ে অফিসে ঢুকলো, একরাশ অস্বস্তি নিয়ে। ওর ইচ্ছে হচ্ছে বাসায় ফিরে যেতে, এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বে আগে জানলে আসতোই না এখানে। এক পা দুপা করে রিসিপশনে এসে দাঁড়ালো। মেয়েটা মিষ্টি হেসে জানতে চাইল কীভাবে হেল্প করতে পারি সে। আমি আপনাদের এমডি স্যারের সাথে দেখা করতে এসেছি। উনি কি ফ্রি আছেন? আপনি কি আতিয়া নুজহাত? জি। মেয়েটা টেলিফোন তুলে কাউকে কল করে আতিয়া এসেছে সেটা জানালো। ওকে ম্যাম বলে ফোন কান থেকে নামিয়ে আতিয়াকে উদ্দেশ্য করে বলল, আসুন ম্যাম, স্যার ফ্রি আছেন। মেয়েটাকে ফলো করে আতিয়াও এগিয়ে যায়। যতই সামনে যাচ্ছে অস্বস্তিটা যেন চেপে ধরেছে আরও। একটা কেবিনের সামনে এসে থেমে যায় মেয়েটা। ম্যাম, আপনি ভিতরে যান, এটাই স্যারের কেবিন। মেয়েটা ঘুরে চলে যাচ্ছে। আতিয়া দরজার হাত হলে হাত রাখলো। তখনই ওর চোখ গেল দরজার পাশে নেম প্লেটটার দিকে। ফাহাদুর রহমান রাত। নামটা দেখে ও ভূত দেখার মতো চমকে উঠল। ফাহাদ? ফাহাদ এখানে কিভাবে? দরজা ঠেলে ভিতরে যাওয়ার সাহস নেই এখন আর ওর। ফাহাদের মুখোমুখি হতে হবে ভেবেই ওর গলা শুকিয়ে এসেছে। ফাহাদ ওকে বিয়ে করতে চাইছে, এই অফিসের এমডি ফাহাদ? এটা কিভাবে সম্ভব? ম্যাম, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে যান, স্যার ওয়েট করছেন আপনার জন্য। একজন কথাটা বলে এগিয়ে এসে আতিয়ার দিকে। একজন বেশ স্মার্ট আর সুন্দরী মেয়েকে আবিষ্কার করলো আতিয়া। ওর মনে হচ্ছে ইনি ফাহাদের বিয়ে। আতিয়া এবার দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ওর বুকের ভিতরটা ধুকপুক করছে। 5 বছর পর আবার অতীতের মুখোমুখি হতে হবে ওকে। ফাহাদ ল্যাপটপ কাজ করছিল। আতিয়া নিঃশব্দে এসে দাঁড়ায়। ফাহাদের চোখ জোড়া চশমায় ঢাকা। ফাহাদ আগে চশমা পরতো না। চোখে প্রবলেম হলো নাকি? চশমার জন্য কি না? ওর মুখ জুড়ে গাম্ভীর্য খেলা করছে। দাঁড়িয়ে আছো কেন? বসো। ল্যাপটপে চোখ রেখে বলল ফাহাদ। ফাহাদ খুব সাধারণ কথা বলেছে, কিন্তু আতিয়ার কাছে সেটা সাধারণ মনে হচ্ছে না। ওর বুকের ভিতরটা আরও বেশি ঢুকপুক করছে। বসো, কি নিবে, চা না কফি? ফাহাদ ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে তাকায় এবার। আতিয়া চেয়ার টেনে বসে পড়ল। ওর মনে হচ্ছে কোনো অপরিচিত মানুষের সামনে বসে আছে ও। অথচ ফাহাদ ওর সবচেয়ে পরিচিত একজন। ফাহাদের সব ব্যাপার ওর মুখস্থ। বইয়ের মতো পড়তে পারতো এক সময় এই মানুষটাকে, আর আজ যেন সম্পূর্ণই অপরিচিত কেউ। তোমাকে কি সব কথা দুবার করে বলতে হয়? চুপ করে আছো কেন? কপট রাগ ফাহাদের কণ্ঠে। কিছু লাগবে না তো, এবার বলো কি বলতে এসেছো। আতিয়া কি বলতে এসেছিল ওর সেসব খেয়াল নেই। ওর সব এলোমেলো হয়ে গেছে। এসব কেন করছেন আপনি? ভাঙ্গা গলায় বলল আতিয়া। ফাহাদের মুখে কৌতুক মিশ্রিত হাসি। তোমাকে ভালোবাসি যে। তুমি কি এরকম কোনো উত্তর আশা করছো? তাহলে ভুল ভাবছো। তোমাকে বিয়ে করছি তোমাকে ঘৃণা করি বলে। আতিয়া আসলে ভেবেছিল ফাহাদ ওকে ভালোবাসে বলবে। এরই তো অপেক্ষায় ছিল, কিন্তু ফাহাদের কথায় ওর কান্না পাচ্ছে। ফাহাদ এতদিন ছিল না, ও ফিরবে সে আশায় এতদিন দিন কাটাতে পারছিল। কিন্তু ফাহাদ ফিরেও যখন ওকে ঘৃণা করে বলল, তখন ওর না ফেরাটাই বোধহয় ভালো হতো। এই চেয়ারটাতে অন্য কেউ বসে থাকলে বোধহয় ভালো হতো। প্রতিশোধ নিতে ফিরেছেন আপনি? ধরে নাও তাই। আমি উঠে তাহলে। তোমার হবু বরকে কেমন দেখে গেলে বলে যাও। প্রত্যাশার চেয়ে ঢের বেশি। ভালো না খারাপ? আসছি আমি। আতিয়া ক্যাবিন থেকে বেরিয়ে এলো। ওর পা চলছে না। ও বারবার ভাবছে এমনটা কেন হলো। এটা না হলেই পারত। আতিয়া নিজের ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে বাসায় ফিরল। রুমে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। মাথা কাজ করছে না ওর। ফাহাদ ওকে বিয়ে করতে চাচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য। ফাহাদের জন্য ওর অব্যক্ত অপেক্ষা, তবে এই প্রতিদান ও আর ভাবতে পারছে না।
বালিশে মুখ গুজে কেঁদে ফেলে আতিয়া। পৃথিবীটা বিষাক্ত হয়ে উঠেছে ওর জন্য। ওর সাথে কেন এমনটা হয়? অনেকক্ষণ দরজায় নক করছে কেউ। আতিয়া চোখ মুছে স্বাভাবিক করতে চেষ্টা করলো নিজেকে। দরজা খুলে দেখলো ওর ভাবি উদ্বিগ্ন মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। কী ব্যাপার আতিয়া? সেই কখন রুমে ঢুকে দরজা বন্ধ করেছিস? কী হয়েছে? কিছু হয়নি ভাবি। চোখ মুখ তো অন্য কথা বলছে। কি হয়েছে বল। দেখা করেছিলি লোকটার সাথে? কি বললো? আর কেমন দেখলে? ফরহাদ আঙ্কেলের কথা মনে আছে ভাবি? তার ছেলে ফাহাদকে মনে আছে? হ্যাঁ, ফাহাদ ফিরে এসেছে ভাবি। আর আমাকে যে বিয়ে করার শর্ত দিয়েছে সে ফাহাদ। ফাহাদ? এটা তো ভালো কথা। তোর অপেক্ষার তাহলে অবসান হলো। মন থেকে চাইতিস ওকে, তাই আল্লাহ ফিরিয়ে দিল। আতিয়া কিছু বলল না। ভাবিকে টেনশন দিয়ে লাভ নেই। জাহিদ রাতে ফিরে জানালো সামনের সপ্তাহে বিয়ে। কোনো আনুষ্ঠানিকতা করতে চায় না ফাহাদ। 2-3 এসে বিয়ে পড়িয়ে নিয়ে যাবে। এই খবরে আতিয়ার ভাবি আর মা কিছুটা আশাহত হলেন। বিয়ের অনুষ্ঠান জমজমাট করে করবেন ভেবেছিলেন। আতিয়ার কোনো ভাবান্তর হলো না। ও জানে আগুন নিয়ে খেলতে চাচ্ছে ফাহাদ। ঘৃণার আগুন জ্বলছে দেবে ওকে। দিনগুলো যেন দ্রুতই কেটে গেল। নির্ধারিত দিনে বিয়েটাও হয়ে গেল। ফাহাদের বাড়িতে ফাহাদের মা আর ওর ছোট বোন আছে। ফাহাদের বাবা 5 বছর আগে মারা গেছেন। ফাহাদ বাড়ি ফিরেই আবার বের হয়ে গেল। ফাহাদের বোন আতিয়াকে ওর ঘর দেখিয়ে দিল। কোথাও কোনো আড়ম্বর নেই। সব কেমন ফিকে লাগছে আতিয়ার কাছে। অবশ্য ওর নিজের জীবনটাই ফিকে হয়ে গেছে। আতিয়া বিছানায় এসে বসলো। বেড সাইডে টেবিল পেপার ওয়েট দিয়ে চাপা দেওয়া একটা ভাঁজ করা কাগজ চোখে পড়লো আতিয়ার। কাগজটা হাতে নিল। ভালোবাসার উল্টো পিঠে থাকে প্রচণ্ড ঘৃণা। কেবলই ঘৃণা। প্রচণ্ড ভালোবাসাটা যখন প্রচণ্ড ঘৃণায় রূপান্তর হয়ে যায় তার পরিণাম কখনোই ভালো হয় না। এটা এবার তুমি তোমার ভাইয়া হাড়ে হাড়ে বুঝবে। তোমার জীবনটা নরক করার জন্যই আমার ফিরে আসা। বেশ আয়োজন করে 8-7 বেঁধে ফিরেছি আতিয়া। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখো। অনেক কিছু সহ্য করতে হবে তোমাকে। আতিয়া কাগজটা ভাঁজ করে রেখে দিল। ওয়াশরুমে গিয়ে লম্বা সময় ধরে শাওয়ার নিয়ে বেরোলে। নিজেকে হালকা করতে এখন ওর কফি খেতে হবে, কড়া করে 1 মগ কফি। রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে যেতেই ফাহাদের মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। কিছু লাগবে মা? 1 মগ কফি খেতে ইচ্ছে করছে, তাই রান্নাঘরে যাচ্ছিলাম। তুমি বসো, আমি কফি করে দিচ্ছি। না না না, আপনি কেন করবেন? আমাকে একটু দেখিয়ে দিন কোথায় কী আছে, আমি করে নিচ্ছি। এ কেমন কথা? আজকে নতুন এখানে এলে আজই রান্নাঘরে ঢুকবে? আমি থাকতে নিজে কফি বানিয়ে খাবে? নতুন এসেছি তো কী হয়েছে? এসব বলে পর করে দিচ্ছেন আমাকে। আমি কি এ বাড়ির কেউ না? আরে কি বলে মেয়ে, এ বাড়ি তো তোমারই। আচ্ছা ঠিক আছে, এসো আমি দেখিয়ে দিচ্ছি। আতিয়া কফি, চিনি, দুধ সব বের করে দিলেন ফাহাদের মা। আপনি খাবেন 1 মগ কফি? আমি কফি খাই না রে মা। তাহলে চা করে দিই? হ্যাঁ দাও। চা খেতে খেতে মা মেয়ে কিছুক্ষণ গল্প করা যাবে। আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি। আতিয়া কফি আর চা ট্রেতে করে নিয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। বাহ, চা তো তুমি বেশ ভালোই বানাতে পারো। খুব ভালো হয়েছে। আতিয়া হাসলো। ওই একটা কাজই আমি পারি, সমস্যা নেই, শিখে যাবে সময়ের সাথে সাথে। আর কোনো সমস্যা হলে ফোন করে জেনে নেবে আমার কাছ থেকে। আপনি এখানে থাকবেন না? না রে মা, আমরা আমাদের গ্রামের বাড়িতে থাকি। ফারিয়ার কলেজও ওখানে। আমি তো তাহলে একা হয়ে যাব এখানে। কিছুদিন একা থাকতে হবে। ফারিয়ার পরীক্ষা শেষ হলে ওকে এখানে ভর্তি করাবো। তখন তোমার সাথেই থাকবো। আপনারা থাকলে ভালো হতো। শোনো মা, ফাহাদ কিছু বললে তুমি চুপ থেকো। ও এখন বেপরোয়া হয়ে গেছে, কারো কথাই শোনে না। ওর বাবার মৃত্যুর জন্য তোমাদেরই দায়ী ভাবে। ওর রাগ উঠে গেলে এখন আর হুঁশ থাকে না মা। তুমি সাবধানে থেকো। ও এখন আর আগের ফাহাদ নেই। তুমি ওকে কেন বিয়ে করতে গেলে? জেনে শুনে আগুন ঝাঁপ দিলে কেন মা? নিরুপায় ছিল। সবার ভালোর জন্য, এটা ছাড়া উপায় নেই। অনেক রাত হলো, আপনি গিয়ে শুয়ে পড়ুন। ফাহাদ ফিরুক। উনি এখন ফিরবেন বলে মনে হয় না আমার। আপনার ছেলে সম্ভবত ড্রিঙ্কস করা শুরু করেছে। তুমি কিভাবে জানো? তার রুমে প্রমাণ রেখে দিয়েছেন। আপনি শুয়ে পড়ুন গিয়ে। আমার তো ঘুম আসবে না আজকে আর। আমি জেগে আছি।
ফাহাদের মা কাঁদছেন। ছেলের এহেন অবস্থায় কাঁদা ছাড়া সে আর কি করবে। চোখ মুছে রুমে চলে গেছেন। আতিয়া আর এক মগ কফি নিয়ে রুমে ঢুকলো। রুমের সাথে লাগোয়া বেলকুনিতে এসে দাঁড়ায়। চারদিক গাঢ় অন্ধকারে চেয়ে আছে। ওর জীবনেও অন্ধকার নামছে গাঢ় হয়ে। ফাহাদ ফিরল শেষ রাতে। আতিয়া ভেবেছিল ফাহাদ টলতে টলতে বদ্ধ মাতাল হয়ে ফিরবে, কিন্তু ফাহাদ সেরম কিছু করল না। বেশ সাবলীলভাবে রুমে এসে আবার বেরিয়ে গেল। আতিয়াকে দেখেই ওর প্রস্থান বুঝতে দেরি হলো না আতিয়ার। ফাহাদ পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। আতিয়ার বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। ফাহাদের চেঁচামেচিতে ঘুম ভাঙে আতিয়ার। ফাহাদের কথাগুলো আতিয়া বুঝতে চাইছে না। ও কিছুক্ষণ চোখ বুজে শুয়ে পড়ল। ফ্রেশ হয়ে বের হলো কি হচ্ছে দেখার জন্য। দেখো মা, আমি কি করব না করব সেটা তোমাদের বলে দিতে হবে না। আমার যা ভালো লাগবে আমি সেটাই করি। আমার ব্যাপারে কেউ কোনো কথা বলবে না মা। আমার সেটা পছন্দ না। নিজের ইচ্ছে চলেই তো এই দশা। নেশা করাও শুরু করেছিস। কত উন্নতি হয়েছে তোর। তোর বাবা এই শিক্ষাই দিয়েছিল। বাবা থাকলে এত কিছু হতো না মা। আমার বাবাকে কেড়ে নিয়েছে ওরা। শোন ফাহাদ, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। কেউ কারো মৃত্যুর জন্য দায়ী না। এক কথা বারবার বলবে না মা। আমি জানি কে কি করেছে। কারো হয়ে ছাপাই গাইবে না একদম। তুমি তোমার মতো থাকো। আমার কোনো ব্যাপারে নাক গলাতে আসবে না একদম। তুমি এখানে দাঁড়িয়ে কথা গিলছো কেন? রান্না করবে কে? নাস্তা কি দুপুরে করবো না নাকি? আতিয়ার দিকে তাকিয়ে বেশ জোরে কথাটা বলল ফাহাদ। আতিয়া খানিকটা চমকে উঠল। আমি রান্না পারি না। আমি কি জানতে চেয়েছি তুমি পারো কি না? আমি নাস্তা চেয়েছি। খাবার রেডি করো। তুই রুমে যা, আমি দিচ্ছি। একদম না, তুমি কিছু করবে না মা। ওকে পটের বিবি করে রাখার জন্য বিয়ে করে নি। বাড়াবাড়ি করিস না ফাহাদ। বাড়াবাড়ি তোমরা করছো মা। আমাকে আমার মতো চলতে দাও। আমাদের মধ্যে কথা বলতে আসবে না। তুমি এখানে এখনও দাঁড়িয়ে আছো যে? কি বললাম শোনোনি? আতিয়া আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না ও। অগাত্য ভাবিকে কল করে টুকটাক চালিয়ে যাওয়ার মতো কিছু বুঝে নিয়ে রান্না চাপালো। ডাইনিং টেবিলে খাবার দিয়ে আতিয়া ফারিয়া আর ফাহাদের মাকে ডাকলো। ফাহাদকে ডাকার জন্য রুমের সামনে গিয়ে দেখে রুমের দরজা লক করা। দ্বিধা নিয়ে দরজায় নক করলো। ফাহাদ বিরক্ত মুখে বেরিয়ে এলো। কী ব্যাপার? খাবার দিয়েছি, যাও আসছি বলে আবার দরজা লক করে দিল। আতিয়া ডাইনিংয়ে ফিরে না এসে রুমে চলে গেল। মন হালকা করার জন্য কল করলো মাকে। কেমন আছিস তুই মা? আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। খেয়েছিস তুই? না, খাবো। তুমি খেয়েছো? হ্যাঁ। ওরা কেমন রে মা? তুই মানিয়ে গুছিয়ে নিতে পারবি তো? পারতে তো হবে মা। ফাহাদ কোথায়? পাশের রুমে কাজ করছে হয়তো। কানন আর আনানের খুব মন খারাপ, কথা বলছে না, চুপচাপ ঘরে বসে থাকে। ওদের জন্য মনটা আমারও খারাপ মা। তুই আসবি কবে? তোর ভাইয়াকে বলবো আজকে বিকেলে যেতে। ওনাকে পাঠাতে হবে না, আমি নিজে চলে আসবো। ওর কথার মধ্যেই ফাহাদকে রুমে ঢুকতে দেখলো। আচ্ছা মা, আমি পরে কথা বলছি। ফাহাদকে দেখে কল কেটে দিল। এই পেপারসগুলোতে সাইন করে দাও। কিছু কাগজ ওর দিকে এগিয়ে দেয়। কিসের পেপারস এগুলো? সাইন করতে বলেছি, সাইন করো। প্রশ্ন করছো কেন? কিসের পেপারস না জেনে সাইন করবো কেন? তোমার বাবা তোমাকে ব্যবসার যে অংশটুকু দিয়ে গেছেন সেটা তুমি আমাকে লিখে দিচ্ছ, তার পেপারস মানে কি? তোমার ভাইয়া কি তোমাকে পুরো শর্ত বলেনি? তুমি কি ভাবছো তোমাকে বিয়ে করলে এতগুলো টাকা উসুল হয়ে যাবে? আমরা বিজনেসম্যান আতিয়া, ব্যবসায়ী বুদ্ধি দিয়েই ডিল করি। তোমাকে বিয়ে করলে পার্সোনাল আক্রোশ মিটত, তবে ব্যবসায়ী লস করতে যাব কেন? তোমার বড় ভাইয়া তার অংশটুকু আমাকে লিখে দিয়েছেন, নয়তো তাকে জেলে যেতে হতো। যে পরিমাণ টাকার মামলা হয়েছে তোমাদের সব কিছু বিক্রি করলেও শোধ হবে কি না কে জানে। ভাইয়া কি আসলে চেক জালিয়াতি করেছিল? ফাহাদ উচ্চ শব্দে হেসে ওঠে। টাইম ওয়েস্ট না করে সাইন করো, আমার হাতে এত সময় নেই। আতিয়া পেপারসগুলোতে সাইন করে দিল। ফাহাদ বেরিয়ে যাচ্ছিল, কি মনে করে আবার থামলো। আর কিছু ব্যাপার ক্লিয়ার করার দরকার তোমার সাথে। বলুন। তোমাকে বিয়ে করেছি তা ঠিক, তবে আমাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কখনো হবে আশা করো না। তোমার সাথে না আমি রুম শেয়ার করতে পারবো না, না তোমাকে আমার সহ্য হয়। আমি জানি, জানলে ভালো। আমার সামনে যত কম আসবে ততই মঙ্গল। আর আমার কোনো ব্যাপারে কোনো কথা তুমি বলবে না। আই জাস্ট হেট ইউ।
আমার রুমে ভুলেও ঢুকবে না, মনে থাকবে। আর রান্না খুব বাজে হয়েছে, রান্না শেখো, সব কাজ তোমাকেই করতে হবে। আমার এমনিতেই অনেক লস হয়েছে, সেটা তোমাকে পোষাতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তোমার বাবার বাড়ির সঙ্গে তুমি কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। কেন? আমি চাই সেজন্য। ও বাড়ি কারোর সঙ্গে তুমি কথা বলতে পারবে না, মনে থাকে যেন কথাগুলো। ফাহাদ বেরিয়ে গেল। আতিয়া কেঁদে ফেললো এবার। এ কেন? এ কোন ফাহাদ? ফাহাদ ওকে পাগলের মতো ভালোবাসতো, ওর জন্য কত পাগলামি করেছো। ওকে দেখার জন্য ভার্সিটি শেষে ছুটে চলে আসতো কলেজের সামনে। আতিয়া একটু অসুস্থ হলেই ফাহাদের সে কি অস্থিরতা, কত স্বপ্নের জাল বুনেছিল একটু একটু করে। সে ফাহাদ কি নির্লিপ্তভাবে কথাগুলো বলে গেল? ওকে ঘৃণা করে কত সহজে কথাটা বলে ফেললো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে